এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এসেছিস? হ্যাঁ ভাই, আমি মাহরুর মল্লিকাকে ডেকে বলে, চন্দ্র, ওকে চা দিস। মল্লিকা আগেই যা বানিয়ে রাখে দুলালকে দেখে ফ্লাক্স থেকে বের করে এগিয়ে দিল দুজনকেই। মাহরুর বলে, মোড়ের দোকানটা খালি হয়েছে, আমি ভাবলাম ওইখানে একটা ছোটোখাটো স্টেশনারি শপ ওপেন করব। এসব দরকারি জিনিস আমাদের এলাকায় স্টেশনারি নেই বললেই চলে, কিন্তু মানুষ পাচ্ছিলাম না। তুই পারবি করতে কাজ? দুলাল দ্বিমুখী প্রতিক্রিয়া দেয়, ভালো আইডিয়া, কিন্তু বলল, কাজ করতে পারবো, কিন্তু ভাই রহিম চাচা আর চাচি ওনাদের বেশি কাজ না, প্রয়োজনে টুকটাক দরকার হয় তখন তুই করে দিস। যেই সময়টা খালি থাকিস তখন দোকানে বসবি। রহিম চাচার কোনো দরকার পড়লে ডেকে নিবে তোকে, আমিও বারণ করব না, কারণ তাদের দায়িত্ব সবার আগে। দুলাল সম্মতি দিয়ে বলল, ভাই আপনি রহিম চাচার লগে কথা কন ভাই। চল তাহলে নিচে যাই। মাহরুর রহিম চাচার সাথে আলোচনা করতে নিচে এসেছে। ঘরে বসেই সবটা খুলে বলল, এটা আরও একটা সুযোগ, অল্প সময়ের সিদ্ধান্তে কাজ করার পরিকল্পনা। হুটহাট আসা বুদ্ধিটা কাজে লাগাবে বলে ভেবে নেয়। রহিম চাচাও তার সিদ্ধান্তে মত প্রকাশ করে, সম্মতি দেয়। তাদের আর কী কাজ, রান্না বুয়া এসে করে দেয় যায়, বাজার করে দুলাল, তারও কিছু আলাদা উপার্জন হবে। রহিম চাচার সম্মতি নিয়ে হাসি মুখে ফিরল। কানে ফোন চেপে আছে। রেদওয়ানও তার শুভাকাঙ্ক্ষী, উপদেষ্টা, তাকে জানালে সেও ভালো চিন্তা বলে মত প্রকাশ করলো। মাহরুর বাড়ি ফেরার উদ্দেশ্যে মল্লিকা প্রশ্ন ছড়ে, ব্যবসা করার চিন্তা করছেন? চাকরির কি হবে? চাকরি তো করবই, তাহলে দোকান? সেটাও আমারই থাকবে, কিন্তু সেখানে কাজ করবে দুলাল, ওরও উপার্জন হলো, আমারও লাভ। ভেবে চিন্তে করছেন তো? দোকানে কিন্তু আলাদা খরচ হবে। শোন চন্দ্র, টাকা কামাতে হলে প্রথমে টাকা ঢালতে হয়। আমি ভেবেচিন্তেই করছি। মানুষের কিছু শখ থাকে, আহ্লাদ থাকে, আমি আমার সীমা জানি, সেটা কোনোদিন অতিক্রম করব না। কোনোদিন বিলাসবহুল জীবনে আসক্ত হব না, যতটুকু প্রয়োজন ততটুকুই। মাহরুর স্মিত হাসে, হাত তুলে ডাকে মল্লিকার কাছে। মিষ্টিকেও পাশে বসিয়েছে। মুঠোফোন বের করে কিছু ছবি তুলে ধরল তাদের দুজনের সামনে। মল্লিকা মিষ্টি খুব আগ্রহ নিয়েই দেখছে। একের পর এক ছবি দেখিয়ে যাচ্ছে মাহরুর। ছিমছাম একতলা একটা বাড়ি, বেশ সুন্দর ডিজাইন। ফোনের দিকে দৃষ্টিপাত করে মল্লিকা প্রশ্ন করে, এটা কার বাড়ি? এটা একটা বাড়ির ডিজাইন। ডিজাইন দিয়ে কি করবেন? আর বাড়ি দেখে কি হবে? মাহরুর বলল, এই বাড়ির ছবিগুলো যত যত্ন করে টুকে রেখেছি তত যত্ন করে ঠিক এই রকম একটা বাড়ি বানাবো, তোর জন্য, মিষ্টির জন্য, আমার জন্য। মল্লিকা নিজের মনের ভাব সরাসরি প্রকাশ করে বলল, আমি এই চিলেকোঠায় খুশি, কিন্তু আমি খুব করে চাইবো আপনার এই ইচ্ছেটা পূরণ হোক। খুব শীঘ্রই হবে, দেখে নিন। হতেই হবে চন্দ্র, সুখের দিন শেষ, যত সহ্য করার সয়ে নিয়েছি। এখন এই জং পড়া মস্তিষ্কটাকে ঝালাই করব, নিত্য নতুন কাজে লাগাবো। আমি লোভ করছি না চন্দ্র, আমার শখ এটা। আমার দুটো স্বপ্ন ছিল, একটা পূরণ হয়েছে, দ্বিতীয়টা হবে ইনশাল্লাহ। আগ্রহী হয়ে মল্লিকা জানতে চায়, কি সেই স্বপ্নটা যেটা পূরণ হয়েছে? তোকে পাওয়ার, তোকে কাছে পাওয়ার। মৃত্যুর আগে তোর মুখ থেকে এটা একবার শোনার ইচ্ছে ছিল, তুই আমাকে ভালোবাসিস। এটাও বলার ইচ্ছে ছিল, তোর ভালোবাসা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমিও মজেছি ওই অনুরাগে, কিন্তু ভাগ্য আমাকে আমার চাওয়ার থেকে বেশি দিয়েছে আমাকে। তোকে পেয়েছি, তোর বদৌলতে একটা বাচ্চা মেয়েকেও পেয়েছি, একটা সুন্দর জীবন পেয়েছি। সারা জীবন তোর কৃতজ্ঞতা প্রকাশ করলেও শেষ হবে না চন্দ্র। চোখে জল এসেছে মল্লিকার। অনুভব করছে মাহরুরের প্রত্যেকটা কথা। জলে টলমল নেত্র সামলে নিয়ে মল্লিকা বলল, আপনি যতটা কৃতজ্ঞ ততটা আমিও। আমাকে নতুনভাবে বাঁচিয়ে তুলেছেন, ওই নরক থেকে বের করে এনে নতুন জীবন দিয়েছেন। চন্দ্র, সেদিন মা যদি আমাদের বিয়ে দিতে রাজি হয়ে যেতেন তাহলে আমাদের গল্পটা পানসে হতো, তাই না? এই গল্পটা ঠিক অনেক অনেক কষ্টের পর যখন সুখ আসে তখন বড্ড আয়োজন করেই আসে। চন্দ্র, মাহরুরের গল্প এভাবেই একটা সুন্দর চিত্র বহন করে। এভাবেই হয়তো প্রণয় লিখিত ছিল। কি করে বোঝাবো তোকে বল? বক্ষ ভেদ করে হৃদয় দেখানোর সুযোগ পেতাম তাহলে হয়তো পরিমাপ করতে পারতি কতটা পাগল হয়েছে আমি।
কত কাতর, কত দুর্বল আমার চিত্ত তোর কাছে। মাহরুরের তর্জনী আঙুল দিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে মল্লিকা বলল, আমি জানি, বুঝি আপনার কাছাকাছি থাকলে আমি হারিয়ে যাই। মনে হয় যেন ভাসছি মহাশূন্যে। আপনার কথায় ভিন্ন অনুভূতি, আপনার ছোঁয়ায় অন্যরকম ভালোবাসা। আমি এসব আগে কখনো অনুভব করিনি, তাই ঘাবড়ে উঠি কখনো কখনো। গালে হাত দিয়ে মধ্যিখানে বসে দুজনের কথায় মনোনিবেশ করছে মিষ্টি। কোনো বিরক্ত করল না তাদের, কথা বলতে দিল। তাদের কথা শেষে একে অপরের দিকে চেয়ে থাকতে দেখে মিষ্টি বলে ওঠে, কি হয়েছে মা? মাহি বাবা, তোমরা কাঁদছো কেন? দুজনে একই সঙ্গে মিষ্টির গালে হাত রেখে হেসে ওঠে। এই বাচ্চাটা ঘরের জান, তাকে ছাড়াও যে অসম্পূর্ণ মাহরুর মল্লিকা। মাহরুর বলল, আমরা নতুন বাড়ি বানাবো তোর জন্য, সেই খুশিতে কাঁদছি। ওই বাড়ির নাম কি হবে জানিস? কি হবে মাহি বাবা? মিষ্টি কুঞ্জ। আমার নাম? খুশিতে গদগদ হয়ে মিষ্টি বলল, হ্যাঁ তোর নাম, তোর জন্যই তো বানাবো। সেখানে আমি আমার স্কুলের বন্ধুদের আনবো। আনিস। মাসের শুরুর দিকে 23 রোজা পড়েছে। বেতন পাওয়ার সাথে সাথেই অ্যাডভান্স টাকা পরিশোধ করে দোকানটা নিজের জন্য বুক করে নিয়েছে মাহরুর। এবার ঈদে খরচা দ্বিগুণ। ভাগ্যিস এবার ঈদ বোনাস পেয়েছে, না হয় এত খরচ কুলোনো যেত না। ব্যাংকের টাকা দিয়ে দোকানে নতুন মাল তুলবে, যত সম্ভব কম খরচে করার চেষ্টা করবে। 2 দিন পর গ্রামের উদ্দেশ্যে রওনা হবে। কোনো রকম দোকানটা আটকায় মাহরুর, যে কোনো সময় অন্য কেউ এসে নিয়ে নিত। সোমবার পড়ায় আজ ভাবলো ঈদের কেনাকাটা করে ফেলবে। যেমন চিন্তা তেমন কাজ। মল্লিকাকে আদেশ ছুড়েছে দ্রুত তৈরি হয়ে নিতে। আজই সব কেনাকাটা শেষ করে দায়মুক্ত হবে। 1 ঘন্টার মধ্যে মার্কেটে হাজির হয়। কেনাকাটা চলছে। এক পর্যায়ে মল্লিকা বলে ওঠে, একটু দাঁড়াবেন? কিছু নিবি? মাহরুর জানতে চায়। হ্যাঁ। কোথায় যাবি? চল। মল্লিকা সামনের পাঞ্জাবির দোকানে এসে দাঁড়ায়। খুঁজে খুঁজে একটা সাদা পাঞ্জাবি পছন্দ করলো। মাহরুরের গায়ের মাপ নিয়ে দেখছে। মাহরুর বলে ওঠে, আমার জন্য তো ঈদের কাপড় নিয়েছি, আবার পাঞ্জাবি দেখছিস যে? মল্লিকা ঠোঁট কামড়ে হেসে উত্তর দেয়, পরে বলবো, আপনি মাপ দিন। চন্দ্র, অযথা আরেকটা পাঞ্জাবি কেন নিব বলতো? আমি নিব, কিছু টাকা জমিয়েছি, সেটা দিয়ে কিনবো। আপনি না করবেন না দয়া করে, আরো অনেক কাজ বাকি। মল্লিকা রহস্যময় কথা বলছে। সরাসরি না করে দেবে তার জমানো টাকায় কিছু নিতে, সম্পূর্ণ অহেতুক। তবে মল্লিকা শুনল না। ছোট্ট পার্স থেকে টাকা বের করে দোকানের হাতে ধরিয়ে দিয়েছে। পরপর মাহরুরকে পেছনে ফেলেই আরও কিছু টুকটাক কিনে ফিরে আসে। মাহরুর জানতে চেয়ে প্রশ্ন করে, আবার কি কিনলি? তুই কষ্ট করে জমিয়েছিস টাকা, খরচ করার কি দরকার? পরে তোর দরকার হলে? হবে না। বড্ড জেদি হচ্ছিস তুই দিন দিন। মল্লিকা উত্তর দেয় না, ঠোঁটে ঠোঁট চেপে হাসে। সম্পূর্ণ সাদা পাঞ্জাবি কিনেছে, কারুকার্যবিহীন। যথাযথ উত্তরও দিচ্ছে না। মাহরুরের প্রত্যেক কথার বিপরীতে ঠোঁট টিপে হাসে। আজব, মল্লিকার এমন আচরণ বোধ অদ্ভুত লাগছে মাহরুরের কাছে। অন্যদিকে মল্লিকার মস্তিষ্কে চলছে ভিন্ন বুদ্ধি। পা টিপে মল্লিকার পদচারণ ছোট্ট চিলেকোঠার ঘরটাতে। মাহরুরের বাঁধন থেকে নিজেকে ছাড়ানো মুশকিল, কিন্তু আজ পেরেছে। হয়তো ভাগ্য সহায়। আধার আচ্ছন্ন নিশীতে চোরের মতন হাঁটাচলা করছে। নিচের ছোট্ট বাটন ফোনের বোতাম টিপে দেখে নিল কয়টা বাজে। রাত 2টা। মাহরুরের ভারী ঘুম, সহজে ওঠে না। একবার ঘুমিয়ে পড়লে ফোনের লাইট জ্বালিয়ে আলমারি থেকে কিনে আনা পাঞ্জাবিটা বের করে নিল। সাথে খয়েরি কাগজে মোড়ানো থলেটাও। এটাও কালো রঙের মোটা সুতা আছে। সাথে সুই। একবার মাহরুরের দিকে চেয়ে খুব সাবধানে সিঁড়িঘরের পাশে দিয়ে বসে পড়ে। লাইট জ্বালিয়ে নেয়। ঢিপ ঢিপ করা হৃদয় নিয়ে কাজ শুরু করে দেয়। আশেপাশে ছড়িয়ে আছে কেচি, সুতো, কলম ইত্যাদি। হাঁটুর উপর মাহরুরের পাঞ্জাবিটা রেখে কলারে সুন্দর নকশা তৈরি করেছে মল্লিকা। মাহরুরের মতোই চট করে বুদ্ধিটা এসে মাথায়। তাকে খুশি করে ছোট্ট প্রয়াস। জানে না কেমন হবে। হাতে সময় কম। 3:30 বেজে যায় অর্ধেক কাজ শেষ করতে। সেহরির সময় হবে এখনই। নিচু হয়ে বসে এক ধ্যানে কাজ করতে করতে ঘাড় ব্যথা হয়ে গেছে। উঠে গেল মল্লিকা। বাকি কাজ বাড়ি গিয়ে লুকিয়ে লুকিয়ে করবে। সকাল সকাল মল্লিকাকে ঘুমোতে দেখে ডাকলো না আর। মিষ্টি আর পিট করে চোখে চেয়ে আছে কাঁথার নিচে। মিষ্টির মাথায় হাত বুলালো মাহরুর। বলল, আমি আসি। মার সাথে আবার ঘুমিয়ে পড়। উঠলে বলে দিস অফিসে গিয়েছি আমি। আসার সময় জিলাপি আনবে মাহি বাবা। এত মিষ্টি খাওয়া ঠিক না, আজকে অন্য কিছু।
মিষ্টি মুখ লটকে বলল, তাহলে চিপস খাবো আজ। মাহরুর মাথা দুলায়। বেশি আদরে অভ্যাস খারাপ হচ্ছে, ঈদের পর ছাড়াতে হবে বাহিরের খাবারের অভ্যাস। বলল, আচ্ছা আনবো, মাকে বলে দিস কিন্তু। আচ্ছা। বাড়ির ফেরার পথে বাসের টিকিট ধরেছে মাহরুর। আগামীকাল গ্রামে যাবে। বন্ধ শুরু, নিজেকে যেন কারামুক্ত মনে হলো। আজ অন্যদিনের চেয়ে একটু বেশি উচ্ছলতার সাথে বাড়ির সাথে পথ বাড়িয়েছে। আসার পথে সেমাই নিয়েছে ঈদের জন্য। হাঁটতে হাঁটতে রাস্তার ধারে একটা কসমেটিক্সের দোকান চোখে পড়ে। বড় পোস্টারে একজন মডেল তার মেহেদি রাঙা হাত দেখিয়ে আছে। পিত্তি জ্বলে উঠল, দাঁত জিভ দিয়েই কাটে। এত বেখেয়ালি কি করে হলো মাহরুর? মেহেদি ছাড়া বাংলাদেশে কোনো বিশ্বের নারীর ঈদ পরিপূর্ণ হয়েছে? ছোটবেলা থাকতেই মল্লিকার শখ, ঈদের আগে হাত ভর্তি মেহেদি দিয়ে লেপে ঘুরে বেড়াতো এদিক ওদিক। কিশোরী মল্লিকাকে কল্পনা করে মুচকি হাসি ফুটে ঠোঁটের কোণে। পায়ের গতি বাড়িয়ে দোকানের কাছে গিয়ে হাত দিয়ে ইশারা করে, এখানে মহিলাদের সরঞ্জাম। পুরুষ মানুষ দোকান খুলে বসেছে ঠিকই, তবে অন্য পুরুষের প্রবেশে একটা মনের বাধা থাকবেই। দোকানে সাহায্য করে ছেলেটি এগিয়ে এসে বলল, কি লাগবে? মেহেদি আছে না? মাহরুর জবাব জানতে চায়। ছেলেটি কপাল কুঁচকায়, বিচিত্র ভঙ্গিতে বলে উঠল, আপনি বেটা মানুষ হয়ে মেহেন্দি দিবেন? তৎক্ষণাৎ বিরক্ত হয় মাহরুর। সে কেন দেবে মেহেদি? শক্তিকর মুখ বানিয়ে বলল, আশ্চর্য, আমি কেন মেহেদি দিব? আমি আমার স্ত্রীর জন্য নিতে এসেছি। তুমি এত কথা না বলে মেহেদি দাও। কোনটা নেবেন? অনেক কোম্পানির আছে। ভালো কোনটা? অনেকগুলো ভালো ব্র্যান্ড আছে। ব্র্যান্ড? মেহেদিতেও ব্র্যান্ড? কি অদ্ভুত কথাবার্তা! মেহেদির ওপর কি পিএইচডি করা নেই মাহরুরের? ছেলেটিও কাজের চেয়ে বেশি অহেতুক কথা বলছে। দাঁতে দাঁত চেপে মাহরুর বলে, দোকানের সবচেয়ে ভালো 1 নাম্বার যেটা আছে সেটা এনে নাও। কিন্তু ভাই প্লিজ যাও, হাইফাই ব্র্যান্ডেরটা নিয়ে এসো। হাইফাই? এটা আবার কোন ব্র্যান্ড? বিরক্তি রাগে পরিণত হচ্ছে। রোজা রেখে সারাদিন অফিস করে ব্র্যান্ডের তর্জমা বিশ্লেষণ করতে ইচ্ছুক নয় মোটেও। মাহরুর বলল, এই ছেলে, তোমার মালিককে ডাকো, আমি বুঝিয়ে বলছি। ছেলেটি মুখ বেঁকিয়ে বলল, না না, আপনার সবচেয়ে ভালো মেহেদি লাগবে তো। আয়না দিতেছি, দাঁড়ান আপনি। আহাম্মক বলে গেছে মাহরুর। ফাজলামো নাকি? এই শুদ্ধ স্পষ্ট বাংলাতে একটু আগেই বোঝালেই তো হয়তো সময় নষ্ট হতো না। নেহাত মাহরুরকে রাগিয়ে দিল, ফ্যাচ ফ্যাচ করে বিগড়ে দিয়েছে মেজাজ। অবশেষে মেহেদির দুটো কোণ হাতে পেয়েছে, নিয়েই হাঁটা ধরলো। গুনে গুনে 15 মিনিট নষ্ট করেছে এই ছেলে। পাঞ্জাবিতে শিল্পকলা প্রদর্শন করতে ব্যস্ত মল্লিকা মাহরুরের গলায় আওয়াজে লাফ দিয়ে ওঠে। সব কিছু হন্তদন্ত হয়ে লুকিয়ে দরজা খুলে দিল। মেহেদি মল্লিকাকে এগিয়ে দিতে বলল, ধরো। মাহরুরকে বিরক্ত মুখে দেখে মল্লিকা প্রশ্ন করে, এমন দেখাচ্ছে কেন আপনাকে? মেহেদি যুদ্ধ করে এসেছি, তাই এমন দেখাচ্ছে। মেহেদি যুদ্ধ? এটা আবার কেমন কথা? মল্লিকা হিসেব মিলাতে দরজায় দাঁড়িয়েছে। বিস্মিত মল্লিকা ভাবতে লাগলো তারই বুদ্ধি কম নাকি মাহরুর মজার ছলে কথা বলে গেল। মাহরুর উল্টো ঘুরে মল্লিকার হাত টেনে ঘরে নিতে নিতে বলল, মাথায় এত চাপ দিস না। আচ্ছা, আপনি কি বললেন? কিসের মেহেদি যুদ্ধ? চাচা চাচি হয়তো তোকে বলেনি? ছোটবেলা থেকে তোর মস্তিষ্ক ছোট, বড় কথা আটে না। এসব নিয়ে ভাবিস না। আমি যুদ্ধ জয় করে 2টো মেহেদি এনেছি, তোর স্বামী বিজেতা। প্রথম কথা না বুঝলেও এই কথা ঠিকই বুঝেছে মল্লিকা। উপহাস করা হচ্ছে তাকে। মল্লিকা ঠোঁট উল্টে নেয়। কম বোঝার কারণে এত বড় অপমান। সকাল 8টার বাসে চেপে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে মাহরুর, মল্লিকা আর মিষ্টি। ইফতারের আগে আগে পৌঁছাতে হবে। কাউন্টারে ভিড় দেখে চোখ কপালে উঠল। সবাই ঈদের ছুটিতে নারীর টানে ফিরে যাচ্ছে জর্জার বাড়িতে। ভাগ্যের সেদিন টিকিট পেয়েছে, নয়তো বাড়ি যাওয়াই হতো না। দুপুরে 1টা নাগাদ পৌঁছালো গ্রামে। রমজান চাচা আজ বাস কাউন্টারে এসে হাজির। 3 জনকে একসাথে পেয়ে খুশি কুলাচ্ছে না। এই তো কয়েকদিন আগে ঢাকা এসেছিল, অথচ আনন্দ দেখে মনে হলো কয়েক বছর পরে দেখা হচ্ছে তাদের। মাহরুর বাড়ির সামনে এসে রমজান সাহেবকে বলল, চাচা, বাড়ির চাবিটা? বাড়ির চাবি দিয়ে কী করবি? থাকবো কোথায় চাচা? ও মা, এ কেমন কথা, থাকবি কোথায়? বাড়ি চল। এটাই তো বাড়ি, আমার বাড়ি, আপনার মেয়ের শ্বশুর বাড়ি। মাহরুরের কথায় অর্থ বুঝতে সক্ষম রমজান সাহেব। সত্যি তো এটা এখন শ্বশুর বাড়ি। মাহরুরের ঘরেই এখন মল্লিকার ঘর।
রমজান সাহেবের বাড়ি আর কত দূর? মিনিট 5-এর রাস্তা, দৌড়ে আসা যাবে। যেহেতু মাহরুর নিজের বউকে প্রথমবারের মতো নিজের বাড়িতেই রাখতে চাচ্ছে, এতে বাধা দিল না। ফতুয়ার পকেট থেকে চাবি বের করে এগিয়ে দিয়ে বলল, মেয়ে তার শ্বশুরবাড়িতে থাকবে মেনে নিলাম, কিন্তু ইফতার তোর শ্বশুরবাড়িতে করতে হবে মাহি। আমি মিষ্টির জন্য খাবার দিয়ে যেতেছি। মাহরুর হেসে সম্মতি দেয়। ঠিক আছে চাচা। তোরা ঘরে যা, আমি তোর চাচিকে ডাইকা আনি, ঘরটা সাফ করে দেব নে। না চাচা, আমরা যতটুকু প্রয়োজন করে নিব। রমজান সাহেব মুখে হাসি নিয়ে পথ চলছেন। মেয়ের জীবনে আলো ফুটেছে, এই দেখে কোন বাবা না তৃপ্তি পাবে। ফিরে ফরিদা বেগমের উদ্দেশ্যে বললেন, তোমার মেয়ে নাতনি আর মেয়ের জামাই এসেছে ওই বাড়ি। ফরিদা বেগম জানতে চাইলেন, এখানে এলো না কেন? মাহি চাই ওর বউ বাচ্চা ওর বাড়িতে থাকুক। আমার মাই ওর সংসারেরটা চাইছিল, আজকে পাইছি। আমি আর বারণ করি নাই। ইফতার আসবে, কী কী লাগবে গো? আজ ভরপুর আয়োজন করবা কিন্তু। আমি আপনারে লিস্ট দিতেছি, সব বাজার থেকে আনবেন, আর রাতের খাবারের বাজারটাও একেবারে করে ফেলেন। আচ্ছা, ঢয়ের থেকে আর টাকা এনে দাও, আর একটা বড় ব্যাগ দাও, আর হ্যাঁ, মিষ্টির জন্য দুগা ভাত বসাও। এই ঘরটা এখনো তেমনই আছে, আধা পাকা। বড় চাচা নিজ হাতে তৈরি করে গেছে এই ঘরটা, ইটের পরিবর্তনও করা হয়নি। বলা হয় এখানে তার গন্ধ লেগে আছে। পৃথিবী অনেক এগিয়ে গেলেও এই বাড়ির চিত্র এমনই থাকবে। আর এই ঘরটাতে নিজের সংসার পাতানোর ইচ্ছে ছিল মল্লিকার, আজ পূরণ হয়েছে, তবে ভিন্নভাবে। চাচির কথা মনে পড়ে। যতই হোক ছোটবেলায় চাচি মল্লিকাকে নিজের মেয়ের সাথেই মেয়ের মতন করেই ভালোবেসেছে। তারই দেওয়ার নাম চন্দ্র। হঠাৎ কি হলো সেই চন্দ্র লিজা বেগমের চোখে কাঁটা হয়ে বিদ্যুৎ শুরু করে। ঘরে প্রবেশ করে প্রত্যেকটা জিনিস হাতিয়ে দেখতে শুরু করে মল্লিকা। মাহরুর পিছু ডেকে বলে, স্মৃতিচারণ পরে করিস চন্দ্র, এখন একটু বিশ্রাম নে। এখন? হ্যাঁ এখনই। জার্নি করেছিস, এর মধ্যে রোজা ইফতারের সময় হতে অনেক দেরি। আচ্ছা, আপনিও ঘুমোন একটু। চোখের পলকে রমজান মাস কেটে গেছে, আজ চাঁদ রাত। মল্লিকার হাত চলছে তাড়াহুড়ো করে। যেভাবেই হোক আজ পাঞ্জাবিটা তৈরি করতেই হবে। সে চায় আগামীকাল মাহরুর এই পাঞ্জাবি পরে ঈদে নামাজে যাক। মনের মধ্যে নানান প্রশ্ন। পছন্দ হবে তো? গ্রামে বসবাসের সুবাদে টুকটাক সেলাই কাজ শেখা হয়েছিল, সেটাই প্রদর্শন করলো মাহরুর পাঞ্জাবির কালারে। ছেলে মানুষ অত জাঁকজমক পছন্দ করে না, মাহরুরও তাই। হালকা পাতলা কারুকাজে পাঞ্জাবির কাজ শেষ করেছে। সাদার মধ্যে কালো সুতোয় বেশ সুন্দর ফুটে উঠল। মল্লিকার চোখে ভালো লাগলেই হবে না তো, মাহরুরেরও তো পছন্দ হতে হবে। এসে নামাজ শেষে ঘরে ঢুকতেই মাহরুরের প্রশ্ন, মেহেদি দিসনি কেন এখনো? মল্লিকা উত্তরে বলে, একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। বুকে হাত বেঁধে মাহরুর ভ্রু নাচায়, বলে, কি এমন গুরুত্বপূর্ণ কাজ শুনি? মল্লিকা বালিশের নিচে ভাঁজ করে চাপা দিয়ে রাখে পাঞ্জাবিটা বের করে মাহরুরের হাতে তুলে দিল। মাহরুর আশ্চর্য হয়, এটা তো সেই পাঞ্জাবিটা, কিন্তু এটার গলায় ডিজাইন আসলো কি করে? প্রশ্নবিদ্ধ নয়নজোড়া মল্লিকার পানে তুলে দিল, তাকাতেই হাসতে দেখা গেল। মাহরুর বলে ওঠে, এই পাঞ্জাবির কলারের তো কোনো কাজ ছিল না। আমি করেছি। বিস্ময় বোধে পুনর্বার চোখ কপালে উঠেছে মাহরুরের। অপরপক্ষে মল্লিকা ওষ্ঠধয় চেপে দাঁড়িয়ে শাড়ির আঁচলে হাত কচলে চলেছে। মাহরুরের দিকে তাকিয়ে পূর্ণ দৃষ্টি। ততক্ষণে দুর্কল্পনা কাটিয়ে মাহরুর পাঞ্জাবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এই চলছিল তাহলে তার চন্দ্রের মস্তিষ্কে। মাহরুর ভেবে নিয়েছিল এইভাবেই নিজের টাকায় তাকে কিছু উপহার দিল। দেখা শেষে স্মিত হাসে। চমৎকার কারুকার্য। মুগ্ধ নেত্র যুগল মল্লিকার দিকে রেখে বলল, কখন করেছি সেগুলো? আপনি যখন অফিসে যেতেন তখন। কষ্ট হয়েছে না? মুখ মলিন করে বলল মাহরুর। মল্লিকা অকপটে বলে উঠে, হ্যাঁ, একটু কষ্ট হয়েছে বটে, কিন্তু আমি খুব শখ করে তৈরি করেছি আপনার জন্য। আপনি পরবেন তো? উত্তরবিহীন মল্লিকাকে জড়িয়ে ধরল মাহরুর। বলল, পরবো। কাল সারাদিন সারা রাত এটা পরেই থাকবো। আমার বউ আমার জন্য শখ করে বানিয়েছে এই পাঞ্জাবিটা, আমার জীবনের বিশেষ একটা উপহার। উল্লাস মুখর হৃদয় নিয়ে মল্লিকা বলে উঠে, আপনার সত্যি পছন্দ হয়েছে তো, নাকি আমার মন রাখার জন্য বলছেন? খুব খুব পছন্দ হয়েছে। তুই আমার গুণবতী বউ। এই পাঞ্জাবিটাই শুধু তোর প্রতিভা না, তোর ভালোবাসার ছোঁয়াও আছে।
মাহরুরের সাথে স্বাভাবিক হতে শুরু করেছে মল্লিকা। তার ছোট ছোট ইচ্ছে পূরণে মরিয়া হয়ে উঠেছে মল্লিকার হৃদয়ও। কতবার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছে হিসাবই নেই। প্রার্থনা শুধু এতটুকুই, সর্বদাই যোগবন্ধন অটুট থাকুক তাদের তিনজনের। আয় চন্দ্রবউ, তোর হাতে মেহেদি দিয়ে দেই। আমিই পারবো দিতে, আপনার কষ্ট করার কি দরকার? মাহরুর মল্লিকার গালে হাত রেখে বলল, তোর কি দরকার ছিল আমার জন্য এত কষ্ট করার? আয়, বেশি কথা বলিস না। আপনি পারেন মেহেদি দিতে? বিচিত্র মুখভঙ্গি প্রকাশ করে মাহরুর উত্তর দেয়, চেষ্টা করব, আর না হয় ফোনে দেখে নিব। কেন, খারাপ হলে বুঝি তুই কষ্ট পাবি? মল্লিকা তড়িৎ গতিতে মাথা নাড়ায়, না বোধক উত্তর দিয়ে বলল, আপনি যেভাবেই দিয়ে দেবেন আমি খুশি। আচ্ছা আয়, আমি চাচাকে কল করে বলছি মিষ্টিকে দিয়ে যেতে, ওকেও মেহেদি পরিয়ে দেব। মল্লিকা আকস্মিক হয়ে বলে, সৌভাগ্য আমাদের মামের। মল্লিকার কথার বিপরীতে ভালোবাসার স্পর্শ পায় কপালে। গাঢ় ঠোঁটের স্পর্শনে লাজুক হাসে মল্লিকা। কাপড় ছেড়ে এসেছে মাহরুর। ঘরের কাপড় গায়ে দিয়ে পা গুটিয়ে বসলো, কখনো মোবাইল কখনো মল্লিকার হাতে। চোখের মনে জুড়ে এদিক ওদিক চেয়ে যাচ্ছে বারে বারে, তারপরেও হাল ছাড়েনি। মেয়ে মানুষের কাজ ছেলে মানুষের জন্য দুষ্কর, আর ছেলে মানুষের কাজ মেয়েদের জন্য। এইভাবেই নিয়মেই চলছে ধরনী পরিপূর্ণভাবে। প্রভাতের প্রারম্ভ। মাহরুর তৈরি গোসল করে। সকাল 7:30টায় জামাত। মল্লিকাকে ঈদ মুবারক জানিয়ে সর্বপ্রথম কপালে চুমু খেয়েছে। একসাথে প্রথম ঈদ তাদের। আনন্দ দ্বিগুণ, বরং 3 গুণ মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়ে নামাজের উদ্দেশ্যে। নামাজ শেষ করে সেই পুরনো দিনের কথা মনে পড়ল মাহরুরের। বাবার হাত ধরে নতুন জায়নামাজে ঝুলে হেঁটে চলতো প্রত্যেক ঈদে। ছেলের সাথে কোলাকুলিতে করতো বাবা, হাঁটু গাড়তে হতো জমিনে। এখানে আনন্দ শেষে বাড়িতে গরম গরম সেমাই খেতে দৌড়ে যেত দ্বিগুণ গতিতে। আজ তার কেউই নেই। দীর্ঘশ্বাস ফেলে মাহরুর। রমজান সাহেবের সাথে কোলাকুলি করে কবর জিয়ারত করতে গেল বাবা মার। ফিরে এসে দেখছে ভিন্ন পথ। মা মেয়ে দুজনেই তৈরি, দুজনের গায়ে এক রঙের কাপড়, দুজনের চুল অর্ধ ভেজা। মাহরুর লক্ষ্য করল কোনো অংশে মল্লিকাকে মিষ্টির মা মনে হয় না। বয়স হয়েছে ঠিকই, কিন্তু সেই চাপ মুখ অঙ্গে স্পষ্ট নয়। মিষ্টি দৌড়ে আসে, আধো আধো গলায় বলে, আসসালামু আলাইকুম মাহি বাবা। এক ঝটকায় মিষ্টিকে কোলে তুলে নেয়। জবাব দেয় মাহরুর, ওয়ালাইকুম আসসালাম বাবা। সালামি দাও। মাহরুর মল্লিকার দিকে চাইল, পরপর মিষ্টির উদ্দেশ্যে বলল, এটা তোর মা শিখিয়ে দিয়েছে না? মিষ্টি ধরা পড়ায় হেসে কুটি কুটি হয়ে উত্তর দেয়, হ্যাঁ। পকেট থেকে নতুন চকচকে নোট বের করে মিষ্টির হাতে দিল মাহরুর। মিষ্টি টাকা পেয়ে খুশি হলেও সেই খুশি একা ভোগ করতে রাজি নয়। তোকে পরীর মতন দেখাচ্ছে মিষ্টি। কিন্তু আমার তো পাখা নেই মাহি বাবা। মা আমাকে রাতে গপ্প শোনাতো, তখন বলেছে পরীদের পাখা থাকে, ওরা উড়ে বেড়ায়। 2 হাতে মিষ্টিকে তুলে হাওয়ায় উড়িয়ে দিয়ে মাহরুর বলল, দেখ মিষ্টি, তুইও উঠছিস। মিষ্টি খুশি হয়, উচ্ছ্বাসে চিৎকার করে বেড়ায়। তাদের দেখে হাসছে মল্লিকাও। পাখাবিহীন বাবার হাতে ভর করে মিনিট 2 উড়ে ক্ষান্ত হয় মিষ্টি। আবার বলে ওঠে, মাকে দিবে না সালামি? তোর মাকে আমি আলাদাভাবে সালামি দিব। মল্লিকা মাহরুরের তাকানোর ভঙ্গিতে এলোমেলো দৃষ্টি ফেলে। কথাটি শুনেও এড়িয়ে যায়। বলে, সেমাই দিচ্ছি, দুজনে খেয়ে নিন, ও বাড়ি যেতে হবে আবার। পরিপূর্ণ ঈদের আমেজ উপভোগ করছে মিষ্টি। গ্রামের বাচ্চাদের সাথে উঠানে খেলায় মেতেছে। বলতে গেলে তার প্রথম পরিপূর্ণ ঈদ। বিগত বছরগুলোতে ঈদের আনন্দ কাকে বলে সেটা তার জানা ছিল না। যত দেরিতে আসে ততই দ্রুত চলে যায় ঈদ। সন্ধ্যা নামছে। সকাল থেকে সারাটা সময় কাটিয়েছে মল্লিকা মাহরুর রমজান মিয়ার বাসায়। আগামীকাল শিরিন আসবে, তারপর শশীদের নতুন বাড়িতে যাবে বলে সিদ্ধান্ত হলো। মিষ্টি সারাদিন লাফালাফি করতে ক্লান্ত। রাত 8টায় ঘুমিয়ে পড়েছে। অজ্ঞতা তার মাহি বাবার কোলে চড়ে ঘুমন্ত মেয়েটি বাড়ির দিকে রওনা হয়। বাড়ি ফিরেছে মিনিট 5 রাস্তা হেঁটে। মিষ্টিকে শুয়ে দিয়ে মাহরুর মল্লিকার দিকে এগিয়ে এসে বলল, আমাকে আজ সালামও করিসনি, বেয়াদব হচ্ছিস চন্দ্র। মল্লিকা কাপড় বদলে নিয়েছে। অন্যদিকে মাহরুরের গায়ে এখনও মল্লিকার দেওয়া পাঞ্জাবি। কানের দুল পাশে রেখে দ্রুত পায়ের কাছে এসে ঝুঁকে গেল মল্লিকা। মাহরুর থামিয়ে দেয়, বলে, প্রথম কথা, পায়ে ধরে সালাম করতে নেই। দ্বিতীয় কথা, পুরনো কাপড়ে কিসের সালাম? বোকার মতন করে মল্লিকা প্রশ্ন করে, এখন আবার নতুন কাপড় গায়ে দিব? জি না, আপনি আসেন আমার সাথে।
উঠোনে মিষ্টি চাঁদনি পড়েছে। মেটি রঙের উঠোন আলোকিত করতে এসেছে ঈদের চাঁদ। মাহরুর মায়ের ঘর খুঁজে পুরনো একটা হারিকেন নিয়ে এলো। কি শখ জেগেছে কে জানে, পুরনো দিনের মতন করে জ্বালিয়ে নিল। মল্লিকা তার দিকে নিখুঁত দৃষ্টিতে তাকিয়ে হারিকেন জমিনে রাখলো, চাটাই বিছিয়ে নিল, কাছে এসে বলল, আয় আজ একসাথে চন্দ্রবিলাস করব। মাহরুরের হাত ধরা চাটাই এর মধ্যেখানে পা গুটিয়ে বসেছে। পাশে মাহরুর, আকাশ দেখায় মগ্ন মল্লিকা। এই সুযোগে নরম গালে আধার ছোঁয়ার মাহরুর। থতমত খেয়ে উঠে মল্লিকার পানে চেয়ে মাহরুর বলল, 1 মাসের দূরত্বে ভীষণ লোভ জেগেছিল, তুই রাগ করিসনি তো? মল্লিকা হন্তদন্ত হয়ে মাথা দুলায়, না বোধক উত্তর দেয়, সে তো রাগ করেনি, ভরকে উঠেছে আকস্মিক। মাহরুর আবার বলল অদ্ভুত বাণী, রাগ করেও আমাকে থামাতে পারবি? বলে হেসে ওঠে মাহরুর, মাথা পাতে মল্লিকার কোলে। নিত্যদিনের প্রয়োজন তার এটা। শান্তি পায়, স্বস্তি পায়, মনে মনে তাকে সামলানোও কেউ রয়েছে। যত্ন করতে আছে চন্দ্রমল্লিকা। শশাঙ্কের আবছা আলোয় মুখরিত গ্রামীণ বাড়িটির মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন এক কপোতকপতি। স্নিগ্ধতায় ঘেরা পাতা বারণে প্রেমের মধুর ডাক, শব্দহীনতায়ও গান গেয়ে যাচ্ছে। মাহরুর ভরা কণ্ঠে টেনে বলে, চন্দ্র, তোর সাথে থাকলে মনে হয় এই ছোট ছোট খুশিগুলো অনেক বিশাল প্রাচুর্যে আমি ভীত হয়ে পড়ি। পুনরায় যখন তোর চোখে এক আকাশ সমান ভালোবাসা দেখি, তখন লোভী হয়ে উঠি। কেন এত ভালোবাসি তোকে? রিদওয়ান আর শিরিন সবাইকে চমকে দিয়ে তাদের বাচ্চা ছানাদের নিয়ে হাজির। ঈদের দ্বিতীয় দিন রাতে আসার কথা ছিল, চলে এসেছে ভোর 6টায়। গভীর নিদ্রায় মগ্ন 3 দেহ ধরফরিয়ে উঠেছে দরজা পেটানোর শব্দে। মাহরুর অস্পষ্ট চোখে শিরিনকে দেখে বলল, ভয় পাইয়ে দিয়েছিস, বাস থেকে নেমে কল করবি তো? শিরিন উত্তর দিল, বাস দিয়ে আসবে না, বাস থেকে নামবো, গাড়ি ভাড়া করে এসেছি, বাস টিকিট পাইনি। আগে জানাবি না বলদ মেয়ে, দাঁড়িয়ে থাক এখন। পাশে দাঁড়ানো মল্লিকা দুজনের মধ্যে কথা বলার সুযোগ খুঁজছিল। অবশেষে বলে ওঠে, পাশের ঘরের চাবি দিন, আমি ঘর পরিষ্কার দিই। মাহরুর চাবি এনে দিল। শিরিনের উদ্দেশ্যে বলল, তোরা এই ঘরে 10 মিনিট বিশ্রাম কর, আম্মার ঘরে গিয়ে পরে ঘুমাস। সুমাইয়া জেগেই আছে, সাইমন মুখ হাঁ করে ঘুমাচ্ছে, মিষ্টির অর্ধ জাগনা। মাহরুর আর মল্লিকা দুজনে মিলেই ঘর ঠিকঠাক করে দিল। ঈদ উপলক্ষে নতুন চাদর আর গোছগাছ করাই ছিল, শুধু একটু ঝেড়ে নিল। মাহরুর বিছানা ঠিক করতে করতে বলল, হিংসুটে বড় ভাবির এর মতন করে তেজ দেখিয়ে বল, আপনার বোনের জন্য এই 7 সকালে ঘর পরিষ্কার করতে হচ্ছে। ঘুমতে এখনও চোখ ছাড়েনি। মাহরুরের উদ্ভট কথা শুনে সোজা হয়ে দাঁড়ায় মল্লিকা, বলে, আমি কেন বলবো এই কথা? শিরিন বুবু কি আমার পর? হাত চালাতে চালাতে মাহরুর বলে, না, পর হবে কেন, কিন্তু এখন তো সম্পর্ক বদলেছে। শিরিন তোর ননদ। হীরা শিরিনকে সহ্য করতে পারতো না, আসলেই মুখ ফুলিয়ে রাখতো। আমি আরও অনেককে দেখেছি শ্বশুরবাড়ির মানুষকে পছন্দ করে না। তুইও তো বউ জাতি, তোরও একটু কুটনামি করা উচিত। নিজেই নিজের বোনের সাথে বউয়ের ঝামেলায় বাঁধানোর চেষ্টায়। সুখী সুন্দর সম্পর্ক বোধহয় তার পছন্দ হচ্ছে না, আগ বাড়িয়ে আগুন লাগানোর চেষ্টা। মল্লিকা বলে, আমি কখনো এমন করব না। আপনার প্রাক্তন স্ত্রী তো আপনাকেই পছন্দ করতো না, বুবুকে কি করে পছন্দ করবে? মাহরুর হেসে উত্তর দেয়, তা অবশ্য ঠিক। আচ্ছা, কাজ শেষ, আয়। মাটির চুলায় রান্নাবান্না হবে, এটা মাহরুরের আবদার। তার মা থাকতে প্রতি রোজায় নতুন মাটির চুলো তৈরি করত। ঈদের দিন সেখানেই ধোঁয়া উঠিয়ে রান্না চলতো, ঘ্রাণে মোমো করতো পুরো গ্রাম। মল্লিকাকে এক কথা দ্বিতীয়বার বলতে হয় না, এখন থেকে নয়, ছোটবেলা থেকে আদেশ মান্য করে নিত মাথা নত করে, প্রশ্ন করতো না বিপরীতে। বিশ্রাম শেষে শিরিনও কাজে হাত লাগায়, লাকড়ি নাড়তে নাড়তে বলল, চন্দ্র ভাই যা বলে এক কথায় মেনে নিস, উল্টো কোনো কথা বলিস না কেন? শিরিনের কথায়ও ভিন্নতা লক্ষ্য করল মল্লিকা। সকালবেলা হিংসুটে ভাবি হওয়ার কথা বলেছিল মাহরুর, এখন শিরি বলছে কেন তার ভাইয়ের কথা শুনে সব? পাগল হয়ে গেল না তো দুজন? কেন সুখী সংসারে আগুন দিতে উঠে পড়ে লেগেছে? মল্লিকা বলে ওঠে, তোমাদের কি হয়েছে বুবু বলো তো? সকালে একজন বলছে হিংসুটে ভাবি হতে, এখন আরেকজন বলছে ভাইয়ের সব কথা কেন শুনি? তোমরা দুজন আপন ভাই বোন হয়ে ষড়যন্ত্র শুরু করলে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না।
শিরিন আকস্মিক অট্টহাসিতে ফেটে পড়ল। হতবাক মল্লিকা ড্যাব ড্যাব চোখে শিরিনের কারণ অজানা হাসির দিকে চেয়ে আছে। শিরিন বলল, চন্দ্র শোন, ভাইয়া সত্যি বলে চন্দ্র অনেক বোকা। কপাল কুঁচকে মল্লিকা প্রশ্ন করে, কেন? ভাইয়া তোর সাথে মজা করেছে আর আমি কথার কথা বললাম স্বামীকে হাতে রাখতে হবে না, সব কথায় হ্যাঁ হ্যাঁ করবি না। না করলে বুঝি স্বামী হাতে থাকবে? উল্টো বিগড়ে যাবে। এই যুগে এসে এত সরল সোজা হতে নেই, মাঝে মধ্যে না শব্দটা ব্যবহার করতে হয়। আমি জানি তুই সারাক্ষণ হারানোর ভয়ে থাকিস, ওই বদ্ধ বাড়িতে থাকতে থাকতে এমন হয়ে গেছিস। নিজেকে হালকা কর চন্দ্র, মনে রাগ কষ্ট অভিমান থাকলে প্রকাশ করবি, জমিয়ে রাখবি না। মল্লিকা সতেজ হেসে বলল, বুবু আমি জানি, কিন্তু জানো আমি কখনো ওনার কথা অমান্য করতেই পারবো না। তুমি বললে না মনের ভাব প্রকাশ করতে, আমার মন সায় দেয় না তার উপর রাগ দেখাতে, তার অবমাননা করতে। আমি হয়তো এই সমাজের কাছে অনেক পিছিয়ে গেছি, কিন্তু তোমার ভাই আমাকে শেখাচ্ছে। সে যতটা সাহসী আমাকেও ততটাই সাহসী করছে ধীরে ধীরে। অনেক যত্ন করে হৃদয়ের আঙিনায় বীজ বপন করেছিলাম জানো, গাছটা অল্পতেই মারা যায়। দীর্ঘ 6 বছর পর আবারও সেই গাছ সতেজ হয়ে উঠছে। যত্নে একদিন পরিপূর্ণ গাছ হয়ে যাবে বুবু। আমি হতে পারি ভীতু, কিন্তু তোমার ভাইয়ের সামনে সেটা আমার ভয় না। আমি স্বেচ্ছায় করি যা করি। মায়ের মতন করে মাথায় হাত বোলায় শিরিন। বুক ভরে আসছে মল্লিকার কথাগুলোই। তাদের দুজনের গল্প ভিন্ন, তাদের জীবনটা ভিন্ন হওয়া অস্বাভাবিক কিছু নয়। শিরিন দুষ্টুমির ছলে বলেছিল মাহরুনের এসব কথা যেন না মনে। শিরিন বলল, এই স্বভাবটা যেন শুধু আমার ভাইয়ের সাথেই থাকে, আশপাশের মানুষের জন্য কঠিন হতে হবে চন্দ্র। তোমরা আমার পাশে থাকলে আমি পারবো। কথোপকথনের মধ্যিখানে মাহরুরের রসিক কণ্ঠ ভেসে এলো। দূর থেকে দুজনকে গিট্টু পেকে বসে থাকতে দেখে বলল, কি কুপরামর্শ করছিস দুজনে, আমাকেও বল শুনি। শিরিন একই সুরে বলে, তোমাকে জানানো যাবে না আমাদের মেয়েদের কথা এসব। মাহরুর বলল, যেহেতু মেয়েদের আলাপ আমি নিজ থেকে পা পিছিয়ে নিচ্ছি, তোদের কথায় অনেক প্যাঁচ থাকে। দুজনকে স্তম্ভিত করে মুখ খুলে মল্লিকা বলে, কে বলেছে আমাদের কথায় প্যাচ? আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, আপনি বেশি বোঝেন। তীক্ষ্ণ নজর সুরে মাহরুর পাখির মুখে বলে ফুটেছে। কিভাবে কড়কড় করে জবাব দিয়ে বসলো। কথার ধাঁচে মাহরুর গোল গোল চোখে চেয়ে। শিরিন অবাক হয়, পরপর সামান্য হাসে। তার কথা অল্প হলেও মাথায় গেঁথেছে মল্লিকার। মাহরুর মল্লিকাকে ভালো মতো পর্যবেক্ষণ করলো, চোখ তুলেছে আবার নামিয়েও ফেলছে। মেয়েটি কোমরে 2 হাত রেখে শিরিনের উদ্দেশ্যে বলল, তর্ক করা শিখাচ্ছিস ওকে? না না ভাইয়া, আমি কিছুই শিখাইনি। বলে উঠে দৌড় লাগায় শিরিন। মল্লিকার ঠোঁট ভেজায়, জড়সড় হয়ে উঠে দাঁড়িয়ে মাহরুরের দিকে এগিয়ে আসলো, বলল, মুখ ফুটে বেরিয়ে গেছে, আপনি রাগ করেছেন? হ্যাঁ। স্পষ্ট জবাব এলো মাহরুরের পক্ষ থেকে। আর বলবো না। কি এখন আরো রাগ বাড়ছে। আহত দৃষ্টিতে তাকায় মল্লিকা, বলে, করলে রাগ কমবে? আদর করলে কমবে। অন্যদের থেকে বেশি বোধহয় মিষ্টির মনে ধরেছে শশীদের নতুন বাড়ি, পাশের গ্রামেই। তবে আসা যাওয়ার পথ অল্প, তাড়াতাড়ি টমটমে করে পৌঁছানো যায় সেখানে। দুপুর গড়িয়ে বিকেল পড়ার আগেই মল্লিকা, মাহরুর, শিরিন, রমজান সাহেব, ফরিদা বেগম আর শশীর পরিবার হাজির। এত এত মানুষের কণ্ঠধ্বনি দেয়ালের ওপার ওপার বেজে চলেছে। আলাদা আলাদা যুগল তৈরি করেছে খোশ গল্পে মত্ত। শশী মল্লিকাকে বাড়িটা ঘুরিয়ে দেখালো। একতলা বাড়ি, সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে গাছপালায় ঘেরা। ছাদে একটা দোলনা বসিয়েছে, সেখানে 2 বান্ধবী মিলে গল্প করতে লাগলো। দোল খেতে খেতে শশী জানতে চায়, এখন খুশি আছিস তো? স্ফুরিত মুখমণ্ডল মল্লিকার, ঠোঁটের কোণে প্রস্ফুটিত রেখা ফুটিয়ে বলল, ভীষণ রকমের শান্তি আমার জীবনে সখী। কারো খারাপ নজর যেন তোদের ওপর না পড়ে, এই দোয়া করি। আমি তোকে কি বলতাম মনে আছে? কি বলতি? দোল খাওয়ার গতিতে বাড়িয়ে মল্লিকা বলে উঠছে, বলতাম মাহরুর ভাই ভালো মানুষ, খাঁটি একজন মানুষ, আমার প্রথম প্রেম। আমার ভালোবাসা বলে নয়, সে সত্যি যোগ্যতার অধিকারী। আমি তার ব্যক্তিত্বের প্রেমে পড়েছিলাম, আজ ওই ব্যক্তিত্বটাকে নিয়ে বাঁচি। মাঝে মধ্যে ভাগ্য সময় নেয়, তারপর যা দেয় সেটা হয় অত্যন্ত মিষ্ট। জানিস সখী, পুরনো কথা মনে পড়ে।
আমার আগের সংসারটা, তারপর পরন্ত বিকেলে তার মুখ দেখিয়ে আমার চিন্তারা দৌড়ে পালায়। কৌতূহলী শশী জানতে চায়, তোর মাহি ভাইয়ের কি সবচেয়ে বেশি তোর ভালো লাগে? আকাশপানে এক ঝাঁক পাখি উড়াল দিচ্ছে, কিচিরমিচির শব্দে ভরিয়ে তুলছে অখিল মঞ্চল। ঘোরগ্রস্ত হয় চন্দ্রমল্লিকা, ভেসে যাওয়া তুলোর মতো মেঘে আচ্ছন্ন হয়, সম্পূর্ণ বেখেয়ালি। উদাসী গলায় উত্তর দেয়, তার ক্লান্তি মাখা মুখের হাসিটা আছে না, সেটা আমার ভীষণ রকমের পছন্দের। মুচকি হেসে আবার প্রশ্ন করে শশী, কখনো প্রকাশ করেছিস ভালোবাসা বিয়ের পর? সে একটা ভ্রম, আমি তার সামনে থাকলে ভ্রম জালে ডুবে যাই, শব্দটা ছুটি নেয়। মাহি ভাইয়া প্রকাশ করে ভালোবাসা? প্রতিনিয়ত অনুভব করায়। মিষ্টি কি ভালোবাসে মাহরুল ভাই? বোধহয় আমার চেয়ে বেশি। জানিস, আমার কখনো কখনো মনে হয় সেই মিষ্টির আসল বাবা। ফারহানকে মিষ্টি পায়নি, মায়া ছিল মেয়ের প্রতি, কিন্তু সে থাকতো সারাক্ষণ নিজের দুনিয়ায় মগ্ন। আমি তাকে খারাপ বাবা বলে কোনোদিন আখ্যায়িত করব না। তারপরেও একটা খালি স্থান ছিল, জানি, সে স্থানটা সর্বোপরি পূর্ণ করেছে মিষ্টির মাহি বাবা। মায়া, মোহ, ভালোবাসা আর ভ্রমসাগরে নিজেকে আবিষ্কার করছে। নীলাকাশের বুকে ভেসে বেড়ানো মেঘকে নিজের সাথে তুলনা করে দিল। আনমনে হাসলে এই ভেবে বিশাল অম্বর মাহরুর, সেখানে সাঁতরে বেড়াচ্ছে মল্লিকা নির্দ্বিধায়। রাত ঘনালে যখন আধার আচ্ছন্ন হয়ে উঠবে, এই আকাশ তখন চন্দ্র হয়ে চলে আসবে মল্লিকা আলো ছড়াতে। একে অপরকে পরিপূর্ণ রাখবে দিবারাত্রির সর্বক। অনেক সময় নিজেদের মতন সময় কাটিয়ে নিচে এসেছে শশী আর মল্লিকা। স্বামী থেকে শুরু করে শশীর শ্বশুর ও শাশুড়িও অমায়িক মানুষ। দ্বিতীয় বিয়ের ব্যাপারটি এত সহজভাবে নেবে না কল্পনা করেনি মাহরুর আর মল্লিকা। খাওয়া দাওয়া পর্ব চলছে, হঠাৎ মিষ্টি বায়না ধরল, মা, মাহি বাবা, আমার এমন একটা বাড়ি চাই, আমারটা অনেক ভালো লেগেছে এই বাড়িটা। মিষ্টি পরপর শশীর ছেলে সীমান্তকে বলল, এই তোমাদের বাড়িটা আমাকে দেবে? শশী বলে ওঠে, এটা তো তোরই বাড়ি, তোর ভবিষ্যৎ শ্বশুর বাড়ি। মিষ্টি অবধ সুরে বলল, শ্বশুর বাড়ি কি? এটা বুঝতে বড় হতে হবে তোর, এখন চটপট খেয়ে নে। তাদের কথোপকথন এ সবাই হাসছে, আনন্দ পাচ্ছে বাচ্চারা বাচ্চার মতো। অথচ মাহরুরের মুখে অন্ধকার, ঘোর অন্ধকার। সবার চোখ এড়ালেও মল্লিকার চোখ দৃষ্টিতে সবার আগে এসেছে। কি হলো তার? আধার আকাশে আলোকিত করতে হাজির চন্দ্র। এসে জানতে চাইল নিভু নিভু গলায়, কিছু কি হয়েছে? অন্যমনস্ক মাহরুরের ধ্যান ফেরে বলে ওঠে, না কিছু না। আপনার মন খারাপ মনে হচ্ছে? স্বাভাবিকতা বজায় রেখে মাহরুর বলে, কিছু হয়নি চন্দ্র। আমাকে বলবেন না? অবশেষে সামান্য হাসি ফুটে মাহরুরের মুখে, বলে, পরে বলবো, সবার সামনে বলাটা ঠিক দেখায় না। আচ্ছা। শশীদের বাড়ি থেকে নিজেদের বাড়ি ফেরা অবধি মাহরুরের মুখ ভার। সবার অগোচরে মল্লিকার প্রতিনিয়ত নজর পড়েছে। মন উসখুস করছে জানার জন্য তার মুখের কালো আধার কতটা কাতর করছে মল্লিকাকে, সে কি জানে না? খুশি দেখতে তার অম্বর কি, রাগ দেখাক তবে হাসি খুশি থাকুক। শিরিনদের আড্ডা চলল মধ্যরাত অবধি। পুরনো ঘড়ির কাঁটা ঠিক 2:25 এসে থেমেছে। কাঁথা বের করে মাহরুর ঘুমানোর জন্য উদ্যত হলে হাত আটকে দেয় মল্লিকা। মাহরুরের চওড়া হাতে নিজের হাত গুজে বাড়িয়ে উঠানে নিয়ে এলো। অবাক মাহরুর, তবে জানতে চায়নি কেন মল্লিকা তাকে এখানে আনলো। দুজনেই বসেছে উঠোনে। মল্লিকা বলল, মন উদাস করে আছেন কেন? এটা জানতে এখানে এনেছিস? নভমণ্ডলের দিকে চেয়ে তারা চিকচিক দেখতে দেখতে মাহরুর বলে উঠে, জানিস, মিষ্টির আবদারটা আমার হৃদয়ে এসে লেগেছে। কোন আবদার? ওর একটা বাড়ি চাই। আমার বাচ্চাটার মনে ধরেছে একটা বাড়ি। আমার মনে হচ্ছে মিষ্টি ওই চিলেকোটায় খুশি না। আমি এমন একজন বাবা হলাম কেন? মেয়ের মুখ থেকে কথা জমিনে পড়ার আগে কেন পূরণ করতে পারলাম না? মাহরুরের বিষণ্ণ মনে খানিক ভালোবাসা দরকার। দুহাত একত্র করে বসে থাকা সান্ত্বনা দেওয়া প্রয়োজন। মাহরুরের মাথায় হাত রেখে নিজের কাঁধে এলিয়ে দেয় নিজে থেকেই। এখন লাজ নয়, মন ভালো করার মুখ্য। মল্লিকা বলে, এক লাফে গাছে ওঠা যায় না। আমি জানি আজকে পারছেন না, একদিন ঠিকই পারবেন। আমি এটাও জানি মিষ্টির মনে ধরেছে বাড়িটা, তাই বলে জেদ ধরবে না ও। আমার মেয়েটা অল্প বয়সে যা কিছু দেখেছে তাতে আমি বলবো সে মানিয়ে নেওয়ার মতন মেয়ে। আপনি ওকে বোঝালে ও ঠিক বুঝবে। আবেশে প্রেয়সীর কাঁধে চোখ বুঝল মাহরুর, বলল,
আমি চাই না ও মানিয়ে নিক, আমি চাই ওর সব ইচ্ছে পূরণ হোক। তাহলে ওকে বলেন অপেক্ষা করতে, সঠিক সময়ে সঠিক জিনিস পাবে। বাচ্চাদের না চাইতেই যদি সব দিয়ে দেওয়া হয়, বড় হয়ে ওদের মধ্যে ধৈর্য বলতে কিছুই থাকে না। সুশিক্ষায় শিক্ষিত করতে হবে মিষ্টিকে, সুন্দর একটা ভবিষ্যৎ দিতে হবে। জন্মের পর থেকে যে কটা বছর তুই আর মিষ্টি অন্ধকারে ছিলি, সবটা যেন ধুয়ে মুছে যায়। মল্লিকা হেসে বলল, আপনি এত ভালো কেন? তোর ভালোবাসায়। মাহরুর কিছুক্ষণের জন্য নীরবতায় ছেয়ে যায়। সত্যি তো পূর্ণতারা, অপূর্ণতা ঘুচে গেছে, আর সেটা নিজে থেকেই চন্দ্র স্বীকার করেছে। মিনিট দুয়েকের নীরবতার শেষে মাহরুর বলতে শুরু করে, আমার বিয়ের দিন তোকে ভিন্ন রূপে দেখেছিলাম। কবুল বলতে হৃদয় ছিঁড়ে যাচ্ছিল। আমি অন্যায় করেছি, ভীষণ রকমের অন্যায়। তারপর এলো বাসর রাত। আমি ঘরে যেতে চাইনি, আমি চাইনি নতুন ওই নারীর মুখ। তারপরও বাধ্য হয়ে গিয়েছি। হীরা অপেক্ষা করছিল আমার জন্য রাত জেগে। তার দিকে চেয়ে দেখলাম মুচকি হাসির সাথে আমাকে দেখছে। দীর্ঘশ্বাস ফেলে যখন ঘুমোতে গেলাম, তখন হীরা কি বলেছে জানিস? নতুন বউকে নাকি বাসর রাতে উপহার দিতে হয়। প্রথমে মনে হলো মেয়েটি চঞ্চল, যেহেতু বিয়ে করে ফেলেছি ওর জীবন নষ্ট করার অধিকার আমার নেই। আমি আশ্বাস দিলাম পরে কিছু উপহার কিনে দিব। পরদিন আমার মায়ের কাছ থেকে ওর বাবা যে স্বর্ণ দিয়েছিল সেটা এক প্রকার বেয়াদবি করেই ফিরিয়ে নেই। মাকে সরাসরি বলেছিল আমার জিনিস আমি অন্য কারো কাছে রাখতে পছন্দ করি না। সে আবার আবদার করে তার স্বর্ণের চেইন চাই। খটকা লাগে আমার। নতুন পরিচিত একজন মানুষের কাছে কত সহজে আবদার করে ফেলছে। তখনও মেনে নিয়েছি, ভেবেছি স্বামী হিসেবে হয়তো অধিকার খাটাচ্ছে। ধীরে ধীরে সংসার করতে শুরু করলাম। একদিন তোকে স্বপ্ন দেখেছি চন্দ্র, তোর কান্নারত মুখ স্পষ্ট দেখেছি সেই স্বপ্নে। আমি সেদিন থেকে এলোমেলো পাগল হতে শুরু করেছি। সেদিন থেকেই যার সাথে সংসার শুরু করলাম সে আমার চিলেকোঠা দেখে আমাকে এক মুহূর্তে অবজ্ঞা করতে শুরু করে। নিজের বাবাকে কল করে কান্নাকাটি করে। ওর বাবা আমাকে ফোন করে বলে যে করেই হোক তার মেয়েকে নিয়ে যেন ভালো ফ্ল্যাটে ওঠা হয়। টাকাও সাধে আমাকে, আমি নেইনি। স্পষ্ট জানিয়েছিলাম স্বামীর সংসার করতে হলে স্বামী যেভাবেই রাখুক থাকতে হবে। তারপর চলতে লাগলো আমার বিষাতে ঘেরা সংসার। চাহিদা বাড়তে থাকে হীরার, আর সেই চাহিদা যথাসাধ্য পূরণ করার চেষ্টা করি। যত দেই তত চাই। একদিন জানলাম তোর ঘরে একটা ফুটফুটে কন্যা এসেছে। কত ছটফট করেছি দেখার জন্য, পাইচারি করেছি হাসপাতালের বাহিরে, সাহস করতে পারিনি। তোর বাড়ির কাছে প্রায়ই আসতাম, উকিঝুঁকি দিতাম, তোকে পেতাম না। একদিন ফারহানের কোলে তোর মেয়েকে দেখতে পাই। সেদিন আমি নিজেকে একজন খুশি ব্যক্তি হিসেবে আবিষ্কার করেছিলাম। জানতে উসখুস করছিলাম চন্দ্রের মেয়ে অবশ্যই চন্দ্রের মতন হবে। সময় কাটে আমার ঘরে আরও বিষাদ হানা দিতে থাকে। একসময় ভাবলাম হয়তো একটা সন্তান আমাকে ফেরাতে পারবে, হয়তো হীরা সন্তানের মায়ায় তার লোভ ভুলে যাবে। কিন্তু হলো না। হীরা নারাজ সম্পূর্ণ বাচ্চা নিতে, অপমান করতো কথায় কথায়। তারপর কি হলো জানিস? সব শেষ। তারপর থেকে আমার জীবন শুরু, তুই, আমি আর মিষ্টির নতুন জীবন, পরিপূর্ণ সুখী জীবন। ঈদের ছুটি শেষ। মাহরুর মল্লিকা 3 দিন আগেই ফিরেছে ঢাকায়। বেশি ছুটি পড়লেই শরীর অলস হয়ে ওঠে, নিজেকে তরতাজা করতে হবে। রেদওয়ানের সাথে সাথে কথা বলে দোকানের জন্য মালামালের ব্যবস্থা করতে হবে। হলেও তাই রেদওয়ান 2 দিনের বেশি ছুটি নেয় অনেক কষ্টে। ইচ্ছে হচ্ছে না তার অলস দেহের পুনরায় সেই খাটুনি খাটার। তাছাড়াও মাহরুরের একজন সঙ্গী দরকার নতুন ব্যবসার। টাকা জোগাড় করেছো? রেদওয়ান মাহরুরের উদ্দেশ্যে বলল, ব্যাংকে থাকা টাকা দিয়ে হবে না, আমি সীমিত আকারে শুরু করতে চাচ্ছি। কমপক্ষে সব মিলে 1 লক্ষ টাকা দরকার। এর মধ্যে ঈদ গেল, কিভাবে কি? চিন্তিত ভঙ্গিতে মাহরুর জানতে চাইল, ভুল করে ফেললাম না তো দোকান নিয়ে? এখন এত টাকা হাতে নেই, 50,000 আছে ব্যাংকে। রেদওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে, ভুল করিনি, অ্যাডভান্স দিয়েছো তো? হ্যাঁ,
সেটা আগেই পরিশোধ করেছি। ঈদ বোনাসের টাকা দিয়ে ঈদের খরচ চালিয়েছি সব। রেদওয়ান বলল, গ্রেট। আমাদের এখন হিসাব করে কাজ লাগাতে হবে। এক্সট্রা কিছু লাগলে আমি ম্যানেজ করে দিব। মাহরুর সরাসরি না করে দেয়, বলে, তুমি আমাকে ঋণী করে ফেলছো। এমনিতেই চন্দ্র হাসপাতালে ছিল, তখন টাকা দিয়েছ। রেদওয়ান বলে, তুমি টাকাটা ফিরিয়ে দিয়েছো 2 দিনে। আর কত টাকা দিয়েছি আমি? এই জীবনে না খেয়ে থাকলেও তুমি সাহায্য করবে আমি জানি। এক কাজ করো, যেহেতু তোমার আত্মসম্মানে বাদে টাকা নিতে, তাহলে দোকান শুরু করো। যা লাভ হয় আমাকে ফিরিয়ে দিও কিছু টাকা। যতদিন তোমার টাকা পরিশোধ না হয় আমি তোমার ব্যবসার পার্টনার। মাহরুর বলল, তুমি কি রেগে যাচ্ছ আমার সাথে রেদওয়ান? রাগ করার মতোই তোমার কাজকর্ম। তোমাকে আমি ভাইয়ের মতন ভাবি। সাহায্য করা আমার কর্তব্য। আর তুমি কি না আমার টাকা নিয়ে পালিয়ে যাবে নাকি? আর আমি আমার টাকার গরমও দেখাচ্ছি না। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন তা সঠিক কাজে লাগাতে চাচ্ছি। অভিযোগের সুর রেদওয়ানের। হাসলো মাহরুর, বলল, আচ্ছা ভাই, তুমি আমাকে সাপোর্ট করছো, সেই হিসেবে আমি আমার আত্মসম্মানকে বিসর্জন দিলাম। দরকার পড়লে তুমি আমাকে সাহায্য করো আমার নতুন কাজে, কেমন? রেদওয়ান চলে যায় আলাপ করে। আগামীকাল দোকান গোছাবে। সব লিস্ট করে সকলেই বেরিয়ে পড়বে কেনাকাটার জন্য। সব চিন্তাভাবনা করে এক এক কাপ চা নিয়ে ছাদের কোণে এসে দাঁড়ায়। চায়ে চুমুক দিয়ে মন হলো অমৃত। প্রতিদিনই মনে হয়, তবে একটা ধন্যবাদ দেওয়া হয় না মল্লিকাকে। কড়া লেকের চা, সামান্য এলেচের ঘ্রাণ ভেসে আসে। মিষ্টির ঠিকঠাক ব্যালেন্সে চাকে অমৃতর সাথে তুলনা একদমই ভুল নয়। এত মজার চা কি করে করিস? পিছনে দাঁড়ানো মল্লিকা চমকে উঠল। কি করে বুঝলো মাহরুর সে যে পিছনে দাঁড়িয়ে আছে? জানতে প্রশ্ন করে, কি করে জানলেন? তোর হাতের চুরির আওয়াজে। মল্লিকা হাত তুলে দেখে 2 জোড়া চুড়ি 2 হাতে। এতটা শব্দও করে না, তাহলে কি মাহরুরের শ্রবণ শক্তি প্রখর? মল্লিকা পাশে দাঁড়িয়ে বলল, এত দূর থেকে এত অল্প আওয়াজ শুনে নিলেন? তোকে আমি অনুভব করি। চুরির আওয়াজ তো একটা বাহানা মাত্র। মনে মনে ভাবলো মল্লিকা। খাঁটি প্রেমিক পুরুষে পরিণত হয়েছে মাহরুর ভাই। এতটা আগ্রহ হয়তো সেও দেখায়নি। পুরুষের প্রেম হয়তো এমনই, যথাসাধ্য উজাড় করতে পছন্দ করে। মুচকি হাসি ঠোঁটে এসে জুড়ে বসলো। এত শান্তি সামলানোর জন্য শাড়ির আঁচলও কম পড়ে যাচ্ছে। আগামীকাল স্টেশনেরই সবটা উদ্বোধন করব। আশা করি সব ঠিকঠাক প্ল্যান মাফিক হবে। হবে ইনশাল্লাহ। আমিও যদি কোনো কাজ করতে পারতাম আপনার সাহায্য হতো। পড়ালেখাও বেশি দূর জানি না, না হয় 2-4টে বাচ্চা পড়াতাম। তুই তো না করলি। আমি তো চেয়েছিলাম তুই পড়ালেখা শুরু কর আবার। বোঝানোর সুরে মল্লিকা জবাব দেয়, দেখেন, মিষ্টি সবে স্কুলে ভর্তি হলো। আপনার নতুন চাকরি হয়েছে আর কতদিন? তার মানে এই নতুন দোকানটা সব মিলিয়ে অনেক চাপ আপনার উপর। সব কিছু একটু চলমান হোক, তারপর না হয় আমিও পড়া শুরু করলাম। ঠিক বলেছিস। চাচা চাচিকে আনার ব্যবস্থা করতে হবে। সব হবে, আপনি কোনো চিন্তা করবেন না। দিক পরিবর্তন করে ঘুরে তাকায় মাহরুর। চন্দ্রের দিকে এক পলক তাকায়। কি সংজ্ঞা হয় এই নারীর! প্রতিনিয়ত প্রেমে পড়তে ইচ্ছে হয় কেন? যুবক বয়সে নারী সঙ্গ পছন্দ ছিল না মাহরুরের। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে খুব চাপা স্বভাব নিয়ে, অথচ মল্লিকার কাছে শক্তিশালী বাঁধনে আটকা পড়ে গেছে। আপনি সেদিন বলেছিলেন না আপনি অনেকগুলো প্রেম করেছেন, সেগুলো কি সত্যি? মল্লিকার প্রশ্ন কাকতালীয়ভাবে মাহরুরের মস্তিষ্কে চলা চিন্তার সাথে মিলে গেল। বুকে হাত বেঁধে মল্লিকার দিকে মুখ ঘুরিয়ে বলল, তোর কি মনে হয়? মল্লিকা মিনমিন গলায় উত্তর দেয়, হতেও পারে আপনি শহর অঞ্চলে গিয়ে পড়াশুনো করেছেন, চাকরির জন্য ঢাকা থাকতেন। এখানে তো কত সুন্দর সুন্দর মেয়ে। অবশ্যই হতে পারে। আমি দেখতে কি খারাপ? তাই তো জানতে চাইলাম। আমি দেখতে কেমন চন্দ্র? ঠোঁটে ঠোঁট চেপে নেয় মল্লিকা। তালা আটল। নিজেকে স্বাভাবিক করছে ধীরে ধীরে। সরাসরি বলার সাহস নেই যে মাহরুর সুদর্শন। মাহরুর পুনরায় প্রশ্ন করে, বল, আমি দেখতে কেমন? উত্তর না পেয়ে মাহরুর আবার বলে, মেজাজ খারাপ করিস না চন্দ্র। তোকে বলেছিলাম না বোবা হয়ে থাকলে ছাদ থেকে ফেলে দিব। ফটাফট মল্লিকা জবাব দিয়ে বসে, আমার চোখে আপনি পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ।
তাড়াহুড়ো করে বলেছে, জিভ কাটে মল্লিকা বলেও। বেশি বলে ফেললো নাকি, এই নিয়ে চিন্তাভাবনার সমাবেশ জমতে জমতে শুরু করলো। মাহরুর মাথা নুয়ে হেসে উঠল। অত্যন্ত স্বল্প সময়ের হাসি, কয়েক সেকেন্ড হাওয়ায় বিলীন হয়ে গেছে। মুখটা হয়ে উঠেছে স্বাভাবিক। হলদে মাহরুরের মুখটা হালকা বাদামি দাড়িগুলো বেশ ফুটে উঠেছে। এক দৃষ্টিতে চেয়ে রইল মল্লিকা। আকস্মিক মাহরুর বলল, কাছে আয়। কেন? ভালোবাসবো। নিদারুণ চাওয়া। মাহরুরের মধ্যকার প্রেমিক হৃদয়ে হুটহাট জ্বলে ওঠে। কাছে পেতে চাই দুঃসাধ্য সাধন করে জিতে নেওয়া প্রিয়তমাকে। মল্লিকা নিজ থেকে আসবে না। নারী ভালোবাসা চাইলেও প্রকাশ করতে লাজে ঢেকে যায়। প্রথম ধাপ অতিক্রম করতে হয় অবাধ্য পুরুষকেই। নিজের কাছাকাছি টেনে নিয়ে কপালে কপাল ঠেকায় মাহরুর, বলে, এই সময়টা আমাদের একান্ত। স্বস্তির নিঃশ্বাস ফেলে মাহরুর আবার বলল, সুখে আছিস তো? মল্লিকা দ্বিধাদ্বন্দ্ব ভুলে বলল, ভীষণ। সুখে থাকার মাসুল দিতে পারবি তো? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে মল্লিকা বলল, কিভাবে? চন্দ্রমল্লিকার সম্পূর্ণ মস্তিষ্ক শূন্য হয় চাঁদনি রাতে। নতুন রকমের অনুভূতির সাথে সাক্ষাৎ ঘটে। ঝড়ের গতিতে অধর ছুঁয়েছে মাহরুর। যত দ্রুত কাছে এসেছে তত দ্রুত সরেও গেছে। মল্লিকার সহন শক্তি কম। অজ্ঞান হয়ে গেলে বিপদ। মাহরুর বলল, প্রেম রোগে শিরা উপশিরা টকবক করছে। দ্রুত এসে বুকে মাথা রাখ, নিজের লজ্জাটাও নিবারণ করতে পারবি। মল্লিকা কোনো কিছু না ভেবেই মুখ লাগায় মাহরুরের বুকে। হেসে চলেছে সে। ঘনিষ্ঠতা সহ্য করতে না পেরে মূর্তি বনে থাকে। মাথায় হাত বুলিয়ে বলল, আমার সাথে স্বাভাবিক হতে হবে চন্দ্র। আমি তোর চাচাতো ভাই ছিলাম এক সময়, সেটা ভুলে যা। স্বামীর চোখে দেখ, দেখবি সহজ হয়ে উঠেছে। না হয় মিষ্টি একাই রয়ে যাবে, ওর খেলার সাথী থাকবে না কোনো। বড় হয়ে জানতে চাইবে ওর কোনো ভাই বোন নেই কেন। মল্লিকার কাছ থেকে জবাব আশা করেনি মাহরুর। মাথা তুলে হালকা তাকে তাক লাগিয়ে মল্লিকা আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, আপনি কি এখনই ভাবছেন? কথার অর্থ বুঝে মাহরুর উত্তর দেয়, না, সবার আগে তোকে আবার পড়াবো, তারপর মিষ্টির জন্য একটা বাড়ি করব, তারপর নতুন কারো আগমন ঘটবে। জানিস, আগে ভাবতাম সময় শেষ, এখন মনে হয় সামনে লম্বা একটা জীবন পড়ে আছে। না, তবে ওই একটা ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। নতুন কারো আগমন আগেও হয়ে যেতে পারে। আমাকে তো জানিসই, তুই কাছে থাকলে খারাপ হয়ে উঠি। কাছে আসা থেকে কোনোভাবে বাধা দিতে পারবি না। অনেক অপেক্ষা করেছি, আর না, তোকে শীঘ্রই তোকে এক নতুন মাহরুরের সাথে পরিচয় করাবো। শুধু সময় সুযোগের অভাব, বুঝলি? বলে চোখ টিপে মাহরুর। সকাল 7টায় বেরিয়েছে রেদওয়ান আর মাহরুর। তাদের খুব আগ্রহ দেখে দুলালো যোগ দেয়। ছোট্ট স্টেশনারি শপের উদ্ভাবন আজই। সকাল 7টায় গিয়ে 11টায় সব মালামাল এনে দোকানে সাজানো শুরু করেছে তিনজনে মিলে। দাঁড়িয়ে তদারকি করছেন রহিম মিয়াও। একসময় তার মুদি দোকান ছিল, অভিজ্ঞ তিনি এসব বিষয়ে। মল্লিকার মাথায় চিন্তার শেষ নেই। খেয়ে বের হয়নি মাহরুর, তার সাথে বাকি দুজনে অভুক্ত। 2 চুলায় রান্না বসিয়েছে। আজ হাতে কাজ বেশি। এলাকার কিছু মানুষকেই খাবার দিতে হবে। হঠাৎ আওয়াজ এলো রহিম চাচার স্ত্রীর, বউ, ও বউ, ঘরে আসো। হাত মুছে দৌড় লাগায় মল্লিকা। কোমর ধরে দাঁড়িয়ে আছেন রহিম চাচার স্ত্রী। স্বাস্থ্যবান হওয়ায় সিঁড়ি বের হয়ে উঠতে হাঁপিয়ে গেছেন। মল্লিকা বলল, চাচি আমাকে ডাকতেন, কষ্ট করে সিঁড়ি বেয়ে আসলেন। আরে আইসি এমনি, কতদিন ছাদে হাওয়া বাতাস নেওয়া হয় না। তুমি কি করতাছো? আজকে ওনার দোকানের উদ্বোধন, এলাকায় কিছু মানুষ খাওয়াবে, সাথে এনারাও খাবে। রান্না করছিলাম চাচি। ও হ্যাঁ, তোমার চাচা কইছিল মৌলবি দিয়া মিলাদ পড়াইবো। হ্যাঁ চাচি। মিঠা কিছু রানছো? মিষ্টি কিছুর কথা শুনে কথা ঘুরে গেল মল্লিকার। এই গুরুত্বপূর্ণ বিষয়টা কি করে তার মাথা থেকে বেরিয়ে যায়। মিষ্টি অত্যাবশ্যকীয় এখানে। কপালে হাত রেখে মল্লিকা জবেদা খাতুন হাসলেন, বললেন, আন্দাজ করছিলাম আহো আমার লাগে। জবেদা খাতুন মাহরুরের ঘরে ঢুকে মিষ্টিকে বলল, কিরে বুড়ি, ভালো আছোস? মিষ্টি লম্বা চওড়া করে সালাম জানায় তাকে। উত্তরে বলে, জি জি। আচ্ছা, আমার ঘরে আসিস, মজা খামু। মিষ্টি মাথা দুলায়। জবেদা খাতুন বললেন,
ঘরে দুধ আর পোলাও চাল আছে না? হ্যাঁ চাচি আছে। জবেদা খাতুন চুলার কাছে পিড়িতে এসে বসলো, বলল, দাও দেহি, ফিন্নি বানাইমু, চিনি দিও লগে। চাচি আপনি কষ্ট করবেন না, আমি বানিয়ে নিব। চুপ করো তো সেমরি, এই শরীর এখনো তাগড়া আছে। ডাক্তারের ওষুধ খাইয়া এই যত রোগ বানাই, নাইলে আমি একলা পুরো এলাকা রান্না পারতাম। আমার হাতের ফিন্নি খাইলে সারা জীবনও স্বাদ ভুলতে পারবা না। আমার মাইয়া ফোলা যে শখ করে খাই তো। মল্লিকার কোনো কথাই শুনেনি জবেদা খাতুন। বাধ্য হয়ে এক এক করে সব এগিয়ে দিতে হচ্ছে তাকে। 1 ঘন্টার মধ্যে সারা ঘরে ফিরুনের সুবাস ছড়িয়ে পড়েছে। মিষ্টির মিষ্টি ভীষণ পছন্দ। দাঁত বের করে হাসতে হাসতে বাটি নিয়ে হাজির হলো, বলল, আমায় দাও, আমি খাবো। জবেদা খাতুন গরম গরম ফিরনি তুলে মিষ্টির পাতে দিয়ে বলল, ঠান্ডা কইরা খাস বুড়ি, জিভ পুরাই যাইবো না হয়। মল্লিকা বলে, চাচি আপনি এবার ওঠেন, বিছানায় গিয়ে একটু বসুন, ক্লান্ত হয়ে পড়েছেন তো। আস্তে ধীরে উঠে দাঁড়ান, বলেন, হ শরীর একলাই একটু। সব রান্না প্রায় শেষ। মল্লিকা একে একে বাটিতে ঢেলে তৈরি করে নিল। জবেদা খাতুন অনুরোধ করলো আজ দুপুরে তাদের সাথেই যেন খেয়ে নেয়। মিষ্টির সাথে খোশ গল্পে মেতে তিনি রাজি হন। এরই মাঝে মল্লিকা ফোন হাতে নিয়ে মাহরুরের নাম্বারে কল করে। হ্যালো, বল। হাঁপাচ্ছেন কেন? মাহরুরের ব্যস্ত কণ্ঠস্বর শুনে বলে উঠল মল্লিকা, আরে অনেক কাজ, মালামাল গোছাচ্ছি। খাবার রেডি, খিচুড়ি আর গরুর গোশত, সাথে চাচি ফিরনি রান্না করেছে। খাবেন না? সকাল থেকে না খেয়ে আছেন। আচ্ছা, ভালো করেছিস। আমি দুলালকে পাঠাই, সবার জন্য পাঠিয়ে দে। মিনিট 10 মধ্যেই দুলাল এসে হাজির। তার ঘামার্ত মুখ দেখে মনে হলো আসলেই অনেক খাটুনি যাচ্ছে সবার উপর দিয়ে। মল্লিকা নিজেও দুলালের সাথে খাবার নিয়ে বেরিয়ে পড়ল। সাথে থেকেই খাইয়ে দিয়ে আসবে। কাজের ব্যস্ততায় খাওয়া দাওয়া নিশ্চয়ই এড়িয়ে যাবে মাহরুর। মাথায় ভালোভাবে কাপড় টেনে বেরিয়েছে। নতুন স্টেশনারি শপের সামনে এসেই মুখে হাসি ফুটল। বেশ সুন্দর করে সাজানো। মৌলভী সাহেবের সাথে কিছু বাচ্চারাও আছে। এদের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। ঘামে ভেজে মাহরুরের অবস্থা অবসন্ন। হাসিটা নিমিষে উধাও হয়ে গেল। ভদ্রতার সহিত নিচু গলায় বলল, খাবার এনেছি, দেখ। মাহরুর ফিরে তাকায়। ময়লায় আবৃত হাত পরিষ্কার করতে করতে মাহরুর সামনে এসে বলল, তুই এলি যে? এসছি, কাজ তো শেষ দেখা যাচ্ছে, খেয়ে নিন। মাহরুর মৌলভী আর বাচ্চাদের দেখিয়ে বলল, আগে হুজুর আর বাচ্চাগুলো খেয়ে নিক, তারপর খাবো। মিষ্টিকে নিয়ে আয়, যা। মেয়েকে ছাড়া নতুন কিছুর সূচনা সম্ভব। ঘরের প্রদীপকে নিয়েই নতুন পথে পা বাড়াবে মাহরুর। সফল হোক বা অসফল, সততার সাথে এগিয়ে চলার পণ করেছে মনে। স্ত্রী আর সন্তানের ইচ্ছে পূরণের প্রবল ইচ্ছে। মিষ্টিকে লাল টুকটুকে ফ্রক পরিয়ে নিয়ে এসেছে, কোনো কিছু না ভেবে। মাহি বাবা বলে ঝাঁপিয়ে পড়তে চাইল মাহরুরের কাছে। মাহরুর বলেওছে, এখন না বাবা, আমার হাতে ময়লা, হাত মুখ ধুয়ে তোকে কোলে নিব, কেমন? মিষ্টি মাথা দুলিয়ে বলল, আচ্ছা। তোর পদচারণায় আমার নতুন সূচনা শুভ হোক মা, তুই আমার ঘরের জান্নাত। বুঝিনি মাহি বাবা। অবুঝের মতন আওড়াই মিষ্টি। বড় হয়ে বুঝবি, বাবার হাত ধরে থাকবি তো সব সময়। হ্যাঁ, থাকবো থাকবো। মাহরুর, রেদওয়ান আর দুলাল একে একে ফ্রেশ হয়ে কাপড় বদলে আসছে। জবেদা খাতুনকেও ধরে নিয়ে এসেছে। এসে মাহরুর বলল, খুবই ছোট আয়োজন, কিন্তু এখানে অনেক আশা আর খুশি জড়িত। সবাই দোয়া করবেন। ছোটোখাটো দোয়া মাহফিলের মাধ্যমে স্টেশনারি শপের উদ্ভাবন হয়। জমিনে পাটি বিছিয়ে একে একে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে মাহরুর আর রেদওয়ান। মুখে এক ফোঁটা বিরক্তির ছাপ নেই কারোই। মাহরুরের মুখভঙ্গি অন্য। সব আয়োজন ভালোই মিটে যাওয়ার পরে মাহরুর স্বস্তি নিঃশ্বাস ফেলে। মনের মাঝে অগাধ তৃপ্তি অনুভব করছে। সবাই চলে গেলে মল্লিকা এসে বলল, এবার আপনারা খেয়ে নিন। একটা আস্ত দিন খাটুনির শেষে ঘরে এসে গা এলিয়ে দেয় মাহরুর। হাত পা ভীষণ রকমের ব্যথা করছে। আগেও পরিশ্রম করেছে, তবে সেটা ভিন্ন। অফিসে বসে মস্তিষ্ক ক্ষয় করেছে। আজ শারীরিক ধকল গেল। মিষ্টি ফিরনি পেয়ে বেশ খুশি। একটু পরপর 1 চামচ খেয়ে সুনাম গাইছে অনেকবার। মল্লিকা তেল নিয়ে আসলো। মাহরুরের পায়ের কাছে বসে বলল, দেখি পা এগিয়ে দেন। মাথায় হাত রাখা মাহরুর মল্লিকার দিকে চায়, বলে, কি করবি? দাঁড়িয়ে কাজ করেছেন, দোকানের দোলাভাইকে বলেছিলেন পা ব্যথার কথা, মালিশ করে দিই, আরাম পাবেন। মাহরুর বলল, তোর কষ্ট হয়নি? একা হাতে
এতগুলো মানুষের রান্না করেছিস? হয়নি, আপনি পা দেন। পরশুদিন থেকে আপনার অফিস। অসুস্থ হলে কিভাবে হবে? মাহরুর এত সহজে ভেঙে পড়ে না। বুক ফুলিয়ে বলল মাহরুর। পরপর হেসে উঠল। মল্লিকা তার কথার বিপরীতে মাথা দুলাই দুপাশে। তার ভেঙে পড়া অন্য কারো না হোক, মল্লিকার চোখে ঠেকেছে। কতটা কাতর আর ব্যাকুল হতে পারে সে মল্লিকাকে দেখেছে। নিজে থেকে পায়ে তেল মালিশ করে দিতে লাগলো আর বলল, কাল তো দুলালকে সব কাজ বুঝিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে আমি কিছুক্ষণ পর খাবার গরম করছি, দ্রুত খেয়ে ঘুমিয়ে পড়ুন। মাহরুর বলল, তোর সাথে একান্ত সময় কাটাবো না? একটু জোর খাটায় মল্লিকা, অথচ চক্ষু নত করে বলল, আপনি না বললেন সামনে একটা লম্বা জীবন পড়ে আছে? একান্ত সময় কাটানোর জন্য অনেক সময় আছে। আপনি আজ ঘুমাবেন। ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তিনজন। আজ মল্লিকাকে ছুটি দিয়েছে। মিষ্টিকে জড়িয়ে ঘুমিয়ে আছে মাহরুর। রাত 3টে, ফোন বাজছে অনবরত। মাহরুর এক লাফে উঠে ফোন সাইলেন্ট করে, পরপর রিসিভ করে নেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। কোনো উত্তর এলো না। কিছু সময় অপেক্ষা করে মাহরুর আবার বলে, কে বলছেন? মাহরুর আবার বলল, ফোন দিয়ে কথা বলছেন না কেন? এবারও ফোনের অপর পাশে নিঃশব্দ। এত সময় অপেক্ষা করে বিরক্তি ধরে যাচ্ছে। মাহরুর পুনরায় কিছু বলার জন্য মুখ খুলল, খট করে ফোনটা কেটে দিল সেই আগন্তুক। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।